ফেসবুক লাইভ উইথ ডাক্তার শুভার্থী। আমি ডাক্তার শুভার্থী কর, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো কিডনি ট্রান্সপ্লান্টেশন বা কিডনি প্রতিস্থাপন। আপনারা যারা আমার আগের লাইফ থেকে আমার সাথে আছেন তারা জানেন যে আমরা গত সপ্তাহটি আহ, আলোচনা করেছিলাম ডায়ালাইসিস নিয়ে, অর্থাৎ যাদের দুইটি কিডনি বিকল তাদের একটি সহজলভ্য বা বহুল প্রচলিত চিকিৎসা হলো ডায়ালাইসিস। কিন্তু যে বেস্ট অপশনটি সেটি নিয়ে আমাদের হয়তো আলোচনা করা বাকি ছিল। সেই বেস্ট অপশনটি হলো ট্রান্সপ্লান্টেশন। আজকের এই সেশনটি আমি আমার প্রিয় শিক্ষক অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী স্যারের নামে উৎসর্গ করছি। কারণ অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী সিলেটের সন্তান, কিন্তু তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে আমার সরাসরি শিক্ষক ছিলেন। তার চাইতে বড় বিষয় হলো যে কাজটি আমি করছি আজকে, অর্থাৎ সহজভাবে বাংলা ভাষায় কিডনি নিয়ে কথা বলা। তো অধ্যাপক ডাক্তার শুভাগত চৌধুরী হলেন বাংলাদেশে বাংলা ভাষায় যে সহজভাবে চিকিৎসা বিজ্ঞানকে প্রচলিত করা বা সহজবোধ্য ভাষায় মানুষের মাধ্যমে মধ্যে ছড়িয়ে দেয়া সেই বা পপুলার মেডিকেল সায়েন্সের বাংলাদেশের জন্য। তো আজকের এই সেগমেন্টটি বা আজকের লাইভ শোটি আমি আমার প্রিয় শিক্ষককে উৎসর্গ করছি। তো কিডনি ট্রান্সপ্লান্টেশন নিয়ে আমাদের আলোচনায় আজ শুরু করি। তো কিডনি ট্রান্সপ্লান্টেশন শব্দটার মাধ্যমে বোঝা যায় যে এটির বাংলা শব্দ হলো কিডনি প্রতিস্থাপন। যার দুইটি কিডনি বিকল বা যে মানুষটির বা যে রোগীর দুইটি কিডনি বিকল হয়ে যায় তার তিনটি অপশন খোলা থাকে চিরতরে বিকল রোগীদের। একটি হলো ট্রান্সপ্লান্টেশন, একটি হিমোডায়ালাইসিস, আর একটি হলো পেরিটোনিয়াল ডায়ালাইসিস। যারা আমার আগের আলোচনা শুনেছেন তারা হয়তো জানেন। তো এই এর মধ্যে যে বেস্ট অপশন বা সবচেয়ে ভালো অপশনটি হলো কিডনি প্রতিস্থাপন। তাহলে কিভাবে প্রতিস্থাপন করা হয় এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আসবো। তো তাহলে আমাদের রোগী আমাদের কাছে আসেন যে যখন একটি মানে শেষ পর্যায়ে কিডনি বা ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5-এ যখন আসেন বা এন্ড স্টেজ কিডনি ডিজিজে আসেন, তখন তাদেরকে আমরা অপশন দিই, যে আমি বলি যে আপনার হাতে এই রাস্তা খোলা আছে। যারা কিডনি ট্রান্সপ্লান্টেশনে সমর্থ হন বা যারা রাজি হন তাদেরকে আমরা এই চিকিৎসাটি অফার করে থাকি। তাহলে কিভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয়? তাহলে রুগী তার আমরা বলি যে হ্যাঁ আপনি বাংলাদেশের আইন অনুযায়ী আহ, কিছু মানুষ আছেন যারা আপনাকে কিডনি দিতে পারবেন। তাহলে কারা দিতে পারবেন? বাংলাদেশে কি কিছুদিন আগেই বা গত বছরে একটি সংশোধিত আইন আছে, সেই আইন অনুযায়ী বাংলাদেশে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মাকে, তারপর রক্ত সম্পর্কের চাচা, ফুপু, মামা, খালা, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, খালাতো ভাই বোন, দাদা দাদিকে, নাতি নাতনিকে, এইভাবে কিডনিটি প্রতিস্থাপন করা যেতে পারে। তার মানে রক্ত সম্পর্কের মধ্যেই এই কাজটি করতে হয়। এবং আইন বলছে রক্ত সম্পর্কের বাইরে শুধু স্ত্রী স্বামীকে এবং স্বামী স্ত্রীকে কিডনি দিতে পারবে। তাহলে এই তো গেল কিডনি দাতা। তো এই কিডনি দাতা যখন হয় তখন আমরা করি কি, আমরা তখন এই রুগীকে এবং এই যে যে ডোনার বা যে দাতা এবং যে রুগী তাকে আমরা গ্রহীতা বলবো, দাতা এবং গ্রহীতার রক্তের গ্রুপটা মিললো কিনা সেই বিষয়টি আমরা দেখি। ফলে সবচাইতে ভালো হয় যদি দাতার রক্তের গ্রুপ বি পজিটিভ এবং গ্রহীতার রক্তের গ্রুপ যদি বি পজিটিভ হয় তাহলে তো সোনায় সোহাগা। এছাড়াও যদি এবি পজিটিভ হয় তাহলে উনি এবি পজিটিভ কে দিতে পারবেন, যদি ও পজিটিভ হয় তাহলে তিনি ও পজিটিভ কে দিতে পারবেন, যদি এ পজিটিভ হয় এ পজিটিভ কে দিতে পারবেন। কিন্তু এর একটি ব্যতিক্রম আছে, যিনি ও পজিটিভ ইনি সবাইকে দিতে পারেন, অর্থাৎ ও পজিটিভ ডোনারের কাছ থেকে এ পজিটিভ, বি পজিটিভ রক্তের গ্রুপ, এবি পজিটিভ রক্তের গ্রুপ সবাই এই কিডনিটি গ্রহণ করতে পারেন। তাহলে এই গেল আমাদের একটি দাতার সম্পর্কে একটি আলোচনা গেল। তার মানে দাতা এবং গ্রহীতা রক্তের গ্রুপের একটি বিষয় আছে কিডনি ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে। তারপর যখন আমরা যখন আমরা দাতা এবং গ্রহীতার যখন আমরা ব্লাড গ্রুপ মিলে গেল, তখন আমরা দাতার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করাই। কি সেই পরীক্ষা নিরীক্ষা? আমরা দেখি যে দাতার নিজের ডায়াবেটিস আছে কিনা, দাতার নিজের উচ্চ রক্তচাপ আছে কিনা, দাতা নিজে কোনো যক্ষা বা অন্য কোনো সংক্রমণ, হেপাটাইটিস বি, সি, এইচআইভি এই সংক্রমণগুলোতে আক্রান্ত কিনা, যাতে তিনি গ্রহীতাকে বিপদগ্রস্ত করে না ফেলেন, বা দাতার কোনো রোগ যেন গ্রহীতার শরীরে অর্থাৎ আমাদের যে রোগীর শরীরে প্রবেশ না করে। তো এইভাবে আমরা একজন কিডনি ডোনারকে প্রিপেয়ার করি। এবং এটি একটি বলে রাখার মতো বিষয় বা খুবই মানে ইন্টারেস্টিং বা মানে চিত্তাকর্ষক হতে পারে আলোচনাটি, যে যে আমাদের কিডনি ডোনেশন যখন হয়, যখন ওনারা ডোনার নিয়ে আসেন আমাদের রিসিভার বা আমাদের কিডনি রোগীরা, সেই ডোনারদের মধ্যে কিন্তু প্রায়ই আমরা মানে ওনাদের জানা থাকে না আমরা ডায়াবেটিস অথবা ওনাদের নিজেদের কিডনি রোগী সেগুলো আমরা কিন্তু আবিষ্কার করে থাকি, ফলে তারা আনফিট হয়ে যান।
সচরাচর ইদানিং আমরা কিন্তু কিছু ওষুধের মাধ্যমে ব্লাড গ্রুপ ম্যাচিং ছাড়াও কিডনি ট্রান্সপ্লান্ট করা যায়। অর্থাৎ দেখা গেল যে বি পজিটিভ এ পজিটিভ কে দিয়ে দিলেন, এ পজিটিভ বি পজিটিভ কে দিয়ে দিলেন, অর্থাৎ ব্লাড গ্রুপ মিসম্যাচ ট্রান্সপ্লান্টেশন। কিন্তু সাফল্যের হার অবশ্যই ব্লাড গ্রুপ ম্যাচ যদি করে তাহলে সেটাতে সাফল্যের হার অনেক বেশি হয়। তাহলে একজন জীবিত ব্যক্তি যিনি সুস্থ মানুষ তিনি একজন তার অসুস্থ নিকটাত্মীয়কে তিনি কিডনি ডোনেশন করবেন। তো আমি যখন আমার রোগীরা আমাকে জিজ্ঞেস করেন যে যিনি রিসিভ করবেন বা যিনি গ্রহীতা, তো তার যে দুইটি কিডনি, যেহেতু ট্রান্সপ্লান্ট মানে তো প্রতিস্থাপন বুঝায়, মানে একজনের কিডনি আরেকজনের শরীর হয়তো অদল বদল হয়ে যাবে সেরকম কোনো বিষয় কিনা, অথবা যিনি গ্রহীতা তার দুইটা কিডনির কি হয়, সেই দুইটা কিডনি কি ফেলে দেওয়া হয়, অথবা নতুন কিডনির অবস্থানটা কোথায় হয়, নতুন কিডনিটা কোথায় লাগানো হয়। তো যিনি গ্রহীতা, এটা বলে রাখা ভালো যে যিনি গ্রহীতা তার কিন্তু কোনো কিডনি গুলো কিডনির জায়গায় স্বস্থানে অবস্থান করে। আমরা জানি কিডনিতে মানুষের আমাদের মেরুদণ্ডের পাশে পেছন দিকে থাকে, দুইটি কিডনি তার যথাস্থানে থাকে। যদিও অসুস্থ, যদিও সেই কিডনি কাজ করে না, কিন্তু সেই কিডনিতে সচরাচর হাত দেওয়া হয় না। তাহলে ডোনারের সাধারণত ডোনার বা যিনি দান করবেন, ডোনারের বাম কিডনি যিনি গ্রহণ করবেন তার তলপেটে সাধারণত ডান দিকে প্রতিস্থাপন করা হয়। তার মানে তার মানে যিনি গ্রহণ করলেন তার শরীরে কিন্তু তিনটি কিডনি হয়ে যায় তখন। অর্থাৎ তার দুটি অসুস্থ কিডনি যেগুলোকে কেটে ফেলে দেওয়া হয় না মোটেও, এবং যিনি তিনি যে গ্রহণ করলেন যে কিডনিটি, সেই কিডনিটি সহ তার তিনটি কিডনি থাকে, দুটি অচল কিডনি এবং একটি সচল কিডনি। তাহলে কিডনিটি কোথায় প্রতিস্থাপন করা হচ্ছে? কিডনিটি প্রতিস্থাপন করা হচ্ছে তলপেটে এবং ডান দিকে, মূত্রথলি যেখানে থাকে সেখানে সেখানে একজন সার্জন বা সার্জারির একটা বিশাল টিম, সেই টিম এই কিডনির সাথে তার প্রস্রাবের নালী এবং দুটি শিরা এবং ধমনির সংযোগ স্থাপন করেন। এবং মজার বিষয় হলো কিডনি লাগানোর বা স্থাপনের কিছুক্ষণ পরই কিন্তু এই কিডনি কাজ করা শুরু করে এবং প্রস্রাব তৈরি হয়, এবং সার্জন এবং আমরা যারা নেফ্রোলজি টিম যারা অপারেশন থিয়েটারে উপস্থিত থাকতাম, বলছি কেন সেটাও আমি পরে বলবো। তো সেই টিম আমরা তখন প্রস্রাব দেখে উল্লসিত হয়ে যায়, হ্যাঁ আমাদের কিডনি ফাংশন করছে বা এই যে নতুন কিডনি আমাদের রোগীর শরীরে কাজ করছে। অপারেশন থিয়েটারে একটু বর্ণনা দিই। সাধারণত বাংলাদেশের এই কিডনি সার্জারি কিন্তু চিকিৎসাটা ঢাকা কেন্দ্রিক, অর্থাৎ বাংলাদেশে কেবলমাত্র ঢাকাতেই এই কিডনি ট্রান্সপ্লান্ট সম্পন্ন হয়। এবং এর জন্য কিন্তু সরকারি অনুমোদন লাগে, যেহেতু এটা একটা হাই টেকনোলজি সার্জারি এবং এটাতে অনেক নৈতিক ব্যাপার এবং ইথিক্যাল ব্যাপার জড়িত। ফলে বাংলাদেশ সরকার নির্ধারণ করে দেন বা স্বাস্থ্য মন্ত্রণালয় নির্ধারণ করে দেন যে এই হাসপাতাল কিডনি রোগের এই ট্রান্সপ্লান্টের চিকিৎসার জন্য যোগ্য বা উপযুক্ত। তাহলে আমি যেহেতু আমার স্নাতকোত্তর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকায়, তো ফলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সার্জারিটি প্রতি শনিবারে সম্পন্ন হতো এবং আমরা সেখানে উপস্থিত থাকতাম। তো যিনি ডোনারের জন্য একদল সার্জনের টিম থাকতো, মূলত ইউরোলজিস্ট এটা নিয়ন্ত্রণ করেন, এবং যারা রিসিপিয়েন্টের জন্য সার্জিক্যাল একটি টিম থাকে। রিসিপিয়েন্ট মানে যিনি গ্রহণ করবেন, মানে যিনি মূল কিডনি রোগী। তো প্রথমে ডোনারের শরীর থেকে কিডনিটি কেটে ফেলা হয়, আস্তে আস্তে এটাও সময় সাপেক্ষ বিষয়, প্রায় 1-1.5 ঘন্টা ধরে এই কিডনিটাকে কেটে প্রস্তুত করা হয়, এবং একই পাশে ডোনারের তলপেটে অপারেশন করে তাকে বসানোর যে ক্ষেত্র প্রস্তুত করা হয়। তারপর সেই কিডনিটিকে বসানোর চেষ্টা করা হয় রিসিপিয়েন্ট বা যিনি গ্রহণ করবেন তার শরীরে। এবং এই মধ্যবর্তীকালীন সময়ে দেখা যায় যে এই কিডনিটাকে কোথায় রাখা হবে? এই কিডনিটাকে রাখা হয় একটি পাত্রে, বরফ কুচির মধ্যে এই কিডনিটাকে রাখা হয়, যাতে তখন তার মেটাবলিজম বা কোষীয় বিপাক জিরোতে রাখা হয়, যাতে এই সময় কোষীয় বিপাক করে ওই কিডনিটি ধ্বংস না হয়। তার মানে আধা ঘন্টার সময় এই ডোনারের যে কিডনি বা দাতার কিডনি একটি বরফ কুচির মধ্যে রাখা হয় এবং জীবাণুমুক্ত স্যালাইন থেকে ভেঙে বরফ তৈরি করে ভেঙে তারপর বরফ কুচির মধ্যে রাখা হয়, তারপর সেটি প্রতিস্থাপন করা হয়। তারপর মূলত সার্জনের কাজ প্রায় শেষ হয়ে যায়। তারপর সেই রোগীটিকে পাঠানো হয় নেফ্রোলজিস্টের অধীনে নেফ্রোলজিস্টের কাছে। কেন? প্রতিটি সার্জারি পরবর্তী প্রতিটি জটিলতা যেখানে সার্জন বা সার্জিক্যাল টিম নিজেই নিয়ন্ত্রণ করে, সেখানে ইউরোলজিস্ট কেন সেটিকে নেফ্রোলজিস্টের অধীনে দিয়ে দেন, পরবর্তী নেফ্রোলজিস্টের অধীনে দেওয়া হয়। কারণ এই যে নতুন কিডনি, সেই কিডনিটি তো একটি নতুন আইটেম বা নতুন বস্তু একটা শরীরের কাছে। ফলে শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড কাউন্টের নেতৃত্বাধীন বা হোয়াইট ব্লাড সেলের নেতৃত্বাধীন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, যেটি প্রতিনিয়তই আমাদের শরীরে রোগ জীবাণু এবং বহিরস্থ বিভিন্ন বস্তুকে আক্রমণ করে, সেই হোয়াইট ব্লাড সেলের টিম CD4 বা এবং টি সেলের নেতৃত্বে সেই নতুন কিডনিকে আক্রমণ করে বহিঃশত্রু হিসাবে। অর্থাৎ সে ধরে নেয় যে এই কিডনিটি আমার শরীরের না, এই কিডনিটি বাইরের কোনো মানুষের,
এবং এটা হয়তো কোনো রোগ জীবাণু, এটা হয়তো এই মানুষটিকে কোনো ক্ষতি করার জন্য এসেছে, তার মানে একে ধ্বংস করতে হবে। এবং এখানে এই কিডনি ট্রান্সপ্লান্টেশনের চ্যালেঞ্জ, অর্থাৎ একটি কিডনি ট্রান্সপ্লান্টেশন কতটুকু টিকবে কি টিকবে না, এটার মূল চ্যালেঞ্জটি হলো এই 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 যে চিকিৎসাটা হবে, এই যে এই শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে মডিফাই করা হবে বা ওষুধ দিয়ে এটাকে বশীভূত করা হবে তার উপরে। ক্যালসিনিউরিন ইনহিবিটর বা সাইক্লোস্পোরিন ট্যাক্রোলিমাস গোত্রের কিছু ওষুধ আছে, সেগুলো ইউজ করা হয়। স্টেরয়েড আমরা খুবই জানি, প্রেডনিসোলোন, সেগুলো ব্যবহার করা হয়। এবং মাইক্রোফেনোলেট মফিটিল, এই ওষুধগুলোর কাজ হলো শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কিছুটা হলেও দমন করে, কিছুটা নিয়ন্ত্রণ করে। এই যে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেটা ন্যাচারালি বা প্রাকৃতিক ভাবে শরীরের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে, সেই আক্রমণকারীর হাত থেকে বা সেই সৈন্যের হাত থেকে, সেই শরীরের বন্ধুর হাত থেকে এই নতুন কিডনিটিকে রক্ষা করার। তার মানে আমাদের যারা কিডনি ট্রান্সপ্লান্টেশন গ্রহীতা বা আমাদের যে কিডনি রোগী যারা ট্রান্সপ্লান্টে গ্রহণ করেন, তারা কিন্তু এই নতুন কিডনিটিকে নতুন কিডনিটিকে রক্ষা করার জন্য এই ওষুধগুলো দিয়ে থাকেন। এর ফলে হয় কি, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যে সিস্টেম, এই সিস্টেম যেহেতু এই কিডনি রোগ প্রতিরোধ ব্যবস্থাকে, সিস্টেম যেহেতু আমাদেরকে শরীরে সবসময় আমাদেরকে প্রোটেকশন দেয়, প্রতিরক্ষা দেয়, যখনই ওই কিডনিকে বাঁচানোর জন্য এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে দুর্বল করে দেওয়া হয়, তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে যিনি কিডনি গ্রহীতার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে সাইটোমেগালো ভাইরাস, বিকে ভাইরাস, টিউবারকুলোসিস বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এই ধরনের রোগীদের শরীরে বাসা বাঁধার সুযোগ তৈরি হয়। ফলে নেফ্রোলজিস্টদের এইটাই একটা কাজ যে যখন এই ইমিউন সাপ্রেশন বা এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে মডিফাই বা নিয়ন্ত্রণ করে, যখন নতুন যে কিডনি বা তৃতীয় কিডনি আমি বলি, প্রতিস্থাপিত নতুন কিডনি বা তৃতীয় কিডনিটিকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে, তখন একই সাথে যে বিভিন্ন যে ইনফেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়, সেই ইনফেকশনটিকে কন্ট্রোল করাও রোগী যে কিডনি বিশেষজ্ঞ বা নেফ্রোলজিস্টের একটি অন্যতম দায়িত্ব হয়ে দাঁড়ায়। এখন আমার ছাত্রছাত্রীরা সিলেট ওসমানী মেডিকেল কলেজের রাউন্ডে বা ক্লাসে আমাকে প্রায় জিজ্ঞেস করে যে বাংলাদেশে কি কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়। তার মানে একটু ইতিহাস নিয়ে টানাটা, মানে ইতিহাস নিয়ে কথা বলা দরকার। বাংলাদেশে অবশ্যই কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়, এবং 1982 সালে তদানীন্তন IPGMR শাহবাগে অবস্থিত, অর্থাৎ যার বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হাসপাতাল, সেই হাসপাতালে 1982 সালে প্রথম কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়। এবং অদ্যাবধি বাংলাদেশে প্রায় 1,500-এর বেশি, প্রায় 2,000 কাছাকাছি কিডনি ট্রান্সপ্লান্টেশন হয়। শুধু তাই না, বিভিন্ন বারডেম হাসপাতালে, কিডনি ফাউন্ডেশনে এবং আরো কয়েকটি প্রাইভেট হসপিটালেও বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্টেশন সম্পন্ন হয়। তার মানে বাংলাদেশে কিডনি ট্রান্সপ্লান্টেশনের ইতিহাসটি বেশ পুরনো। এবং আমাদের নতুন প্রজন্ম, আমাদের চিকিৎসক বন্ধু বান্ধব, তারা হয়তো জানেন না এই বিষয়টি। সেই জন্য আজকে এই বিষয়টির অবতারণা করলাম। এবং শুধু কি তাই, ট্রান্সপ্লান্টেশন শুধু কিডনির হয় না, বাংলাদেশে তো বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়, কর্নিয়া ট্রান্সপ্লান্টেশন হয়। পৃথিবীতে বিভিন্ন দেশে, আমাদের দেশে হয় না, হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়, স্কিন ট্রান্সপ্লান্টেশন হয়, ফুসফুসের ট্রান্সপ্লান্টেশন হয়, খাদ্যনালীর ট্রান্সপ্লান্টেশন হয়। তার মানে এই যে বিষয়গুলো, তার মানে আমাদের ট্রান্সপ্লান্টেশন কিন্তু শুধু কিডনিরই হয় না, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ট্রান্সপ্লান্টেশন হয়। তাহলে আমাদের যে যে আলোচনায় আমরা ছিলাম, তার মানে আমরা কি বললাম, তা আমরা বললাম যে লাইভ ডোনার যেগুলো, যারা সত্যিকারের আত্মীয় স্বজন যারা আছেন, সেই আত্মীয় স্বজনের কাছ থেকে কিডনি নিয়ে ট্রান্সপ্লান্ট করে রোগীকে বাঁচানোর চেষ্টা করা। এবং এটি বেস্ট অপশন, কারণ এই নতুন কিডনি তো একটা নিজস্ব কিডনির মতো কাজ করে। ট্রান্সপ্লান্টেশন, ডায়ালাইসিস বা হিমোডায়ালিসিস বলেন বা পেরিটোনিয়াল ডায়ালিসিস চাইতে সেটি অবশ্যই অনেকটুকু উন্নত। তাহলে কিন্তু আরেকটি ধরনের ট্রান্সপ্লান্টেশন আছে, সেটি অবশ্য বাংলাদেশে আইন করে এখন আইনগতভাবে সিদ্ধ করা হয়েছে, সেটি বিশ্বে খুবই প্রচলিত। সেটি হলো যে ক্যাডাভারিক ডোনার ট্রান্সপ্লান্টেশন, অর্থাৎ আইসিইউ তে সড়ক দুর্ঘটনায় বা বিভিন্ন কারণে যেসব মস্তিষ্ক মৃত রোগী থাকেন, অর্থাৎ যাদের হার্ট, লাংস, কিডনি সচল, কিন্তু তাদের ব্রেইন ডেথ, অর্থাৎ তাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই, তাদের কাছ থেকে, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে সিদ্ধান্ত নিয়ে, তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের সেই কিডনিটি সংগ্রহ করা হয়। এবং সেটি ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে এখন প্রচলিত। আমেরিকা, ইংল্যান্ড এবং পৃথিবীর সব উন্নত দেশে কিন্তু এই ক্যাডাভারিক ডোনার ট্রান্সপ্লান্টেশনটি প্রচলিত, বা ডিসিজ ডোনার ট্রান্সপ্লান্টেশন। তো সেই যে ডোনারটা, সেই ডোনার কিন্তু মৃত ব্যক্তি, তার আর কোনো সম্ভাবনা নাই, কিন্তু মৃত ব্যক্তি তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রতিটি 2টি কিডনি বা 2টি মানুষ তার মাধ্যমে জীবন পাবে।
দুটি চোখের মাধ্যমে জীবন পাবে, একটি হার্ট দিয়ে হার্টের জীবন, একটি হার্ট ফেলিওর রোগী জীবন পাবে, সেইভাবে তারা পৃথিবীর মানুষের মাঝখানে অমর হয়ে থাকেন। আরেকটি কথা বলি, সেটি হলো যে আপনি কি সাদা মানুষের খোঁজে আছেন? আপনি কি আপনার এলাকায় মহৎ মানুষের খোঁজে আছেন? আমাদের যারা কিডনি দাতা, যারা নিঃস্বার্থভাবে তাদের আত্মীয়স্বজনকেই হোক, যারা কিডনি বা কোনো অঙ্গ দান করেন, তারা কিন্তু আমাদের সমাজের মহৎ মানুষ। তারা কিন্তু নিঃস্বার্থভাবে তাদের এই অঙ্গটি একজন গ্রহীতাকে দিয়ে দিচ্ছেন। তার মানে এই বিষয়টি একটি মহৎ কাজ, সারা দুনিয়াতে এটা একটি নোবেল এক কাজ হিসেবে প্রচলিত। ফলে আমাদের যারা কিডনি ডোনার, যারা কিডনি ডোনেট করে তাদের আত্মীয় স্বজনের জীবন বাঁচাচ্ছেন, তাদেরকে আমি একটা রেড স্যালুট জানাই, অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবার আসি পরের প্রসঙ্গে। ডোনাররা অপারেশন আগে আমাকে জিজ্ঞেস করেন, এবং রিসিপিয়েন্ট অনেক সময় তাদের নৈতিক অবস্থান থেকে জিজ্ঞেস করেন, এই যে তিনি সুস্থ মানুষ, তার দুইটি কিডনি আছে, তো তার একটি কিডনি দিলে তার কি সমস্যা হতে পারে? সাধারণত আমাদের বেশিরভাগ ডোনারের কিডনি যারা ডোনেট করেন তাদের কোনো সমস্যাই হয় না। তারা তারা তাদের স্বাভাবিক জীবনযাপন সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারেন। তারা তাদের সবকিছুই পরিচালনা করতে পারেন, তারা গাড়ি চালানো, সাঁতার কাটা, বড় পরিশ্রমের কাজ, বাড়ি কাজ, সবকিছুই একটি সময় সবকিছুই তারা করতে পারেন। কিন্তু তবুও তারা অন্য মানুষের তুলনায় বা স্বাভাবিক মানুষের তুলনায় বা তার পূর্ব যৌবনের তুলনায়, মানে অপারেশন আগের তুলনায়, যিনি ডোনার বা যিনি কিডনি দান করবেন, তিনি উচ্চ রক্তচাপের ঝুঁকিতে একটু বেশি থাকবেন। এবং যদি উনার একটি কিডনি কোনো অসুস্থ হওয়ার কারণে কোনোভাবে নষ্ট হয়ে যায় বা বিকল হয়ে যায়, যেহেতু তার আরেকটি কিডনি কম্পেনসেট করার জন্য নেই, তার মানে ওই কিডনিটি, তার মানে তাকেও একজন, যেহেতু তার একটি কিডনি, তাকেও কিন্তু একজন ডোনারের খোঁজ নিয়ে চলতে হবে, অর্থাৎ তাকে হয় ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাইসিসের পথে হাঁটতে হবে। এই ঝুঁকিটা নিয়েই কিন্তু আমাদের মহৎ দাতারা, আমাদের ডোনাররা কিডনিটি দান করে থাকেন। তার মানে আমাদের কিডনি দাতারা অত্যন্ত ঝুঁকি নেন, মহৎ মানুষ। এবং মহৎ মানুষদের কিন্তু আমরা এটাও বলি যে আপনি প্রতি বছর একবার আসবেন এবং প্রস্রাবের রুটিন পরীক্ষা এবং সিরাম ক্রিয়েটিনিনটি করে আপনি আপনার যে একটি কিডনি অবশিষ্ট আছে সেই কিডনি সম্পর্কে তথ্য জেনে নেবেন, বা সেই কিডনি যদি কোনো অসুস্থতা থাকে তার চিকিৎসার মাধ্যমে সুস্থ করে নেবেন, যেহেতু আপনার একটি কিডনি অবশিষ্ট থাকবে। তাহলে এই যে আলোচনায় আমরা দেখলাম যে আমাদের যে কিডনি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, এবং আমরা জানি, আগেই জানি যে কিডনি রোগের 5টি স্তর। এবং সাময়িক কিডনি বিকলে কিন্তু ট্রান্সপ্লান্টের কোনো প্রশ্নই ওঠে না। সাময়িক কিডনি বিকলে কিন্তু আমাদের যারা মানে ডায়ালাইসিস এর মাধ্যমে এই রোগী ভালো হয়ে যাবে, কিন্তু যাদের চিরস্থায়ী কিডনি বিকল, যাদের ক্রনিক কিডনি ডিজিজ স্টেজ 5-এ আছেন, তাদের জন্য এই ট্রান্সপ্লান্ট চিকিৎসাটি প্রযোজ্য হবে। বাংলাদেশে শুধু ঢাকাতেই হয়, বাইরে তাহলে আমরা যারা সিলেটে কাজ করি, আমাদের কাজ কি হয়? আমরা কাজ করি যখন আমরা যখন হয় তখন আমরা তাদেরকে, ডোনারকে এবং রিসিপিয়েন্টকে ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুত করি। সেই প্রস্তুতি করার পরে তারপরে তাদেরকে ঢাকা পাঠিয়ে দিই। পাঠিয়ে দেওয়ার পর যখন আবার অপারেশন হয়ে যায়, তারপরে তারা যখন আবার সিলেটে চলে আসেন বা চট্টগ্রামে চলে যান বা বরিশালে চলে যান, তখন সেখানকার নেফ্রোলজিস্ট, বা সিলেট হলে আমি বা আমাদের মতো নেফ্রোলজিস্ট, তাদেরকে ফলো আপ করি। আমরা রোগীদেরকে বলি, এই যে সেই ওষুধগুলো বললাম, সাইক্লোস্পোরিন বা ট্যাক্রোলিমাস, মাইক্রোফেনল, মফেটিন এবং প্রেডনিসোন, এর জন্য কিন্তু প্রতি মাসে 20,000 টাকার মতো ওষুধ প্রথম বছরে খরচ হয়, এবং পরবর্তী বছর থেকে প্রতি মাসে 7 থেকে 10 হাজার টাকার ওষুধ জীবনভর খাওয়া লাগে। এই এই তথ্যটিও কিন্তু আমরা কিডনি ট্রান্সপ্লান্ট রোগীদেরকে আগে ভাগেই জানিয়ে রাখি। তো এই গেল একটি প্রসঙ্গ। আরেকটি প্রসঙ্গ হলো টিস্যু ম্যাচিং, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের আগে খুবই ইম্পর্টেন্ট। টিস্যু ম্যাচিং মানে HLA টাইপিং। HLA A, B এবং D আর মানে কি? মানে হলো এই যে আমি যে কিডনি দিলাম, এটা একটু আনসেলফ বা অন্য মানুষের শরীরের কিডনি, তো তার মানে সেই কিডনিটি তার শরীরে অ্যাডজাস্ট হবে কিনা তার সম্ভাবনা, ব্লাড গ্রুপের পাশাপাশি তার যে টিস্যু ম্যাচিং করা লাগে, সেই HLA A, B এবং D সেই ম্যাচিংটাও কিন্তু আমরা অপারেশনের আগে করে ফেলি, এবং যখন এই ম্যাচিং গুলো সুসম্পন্ন হয় তখন ট্রান্সপ্লান্টের মাত্রাও বা ট্রান্সপ্লান্টের মানও খুব ভালো হয়। এখন আমরা আসি রিজেকশন প্রসঙ্গে। রিজেকশন বিষয়টা কি? রিজেকশন হলো এই যে এত চেষ্টা করলাম, এই যে এত খরচ হলো, খরচ হওয়ার পরে কিছু কিছু রোগীর, যদিও আজকাল বিরল, কিছু কিছু রোগীর কিন্তু অপারেশন টেবিলেই কিডনিটা রিজেকশন হয়ে যায় এত চেষ্টা সত্ত্বেও। অর্থাৎ তার মানে তার আর কোনো, তারা এই এই যে এত চেষ্টা করলো, এত টাকা পয়সা খরচ করলো, সার্জিক্যাল টিম এত ওষুধপত্র করলো, অপারেশন টেবিলেই তার কিডনিটা রিজেকশন হয়ে গেল। অর্থাৎ তার শরীরের এত ওষুধপত্র সত্ত্বেও তার শরীরের যে ইমিউন সিস্টেম এই সত্ত্বেও তাকে রিজেক্ট করলো, তার মানে কিডনিটা কাজ করলো না। কারো কারো দেরিতে হয়, অর্থাৎ এত আপনি চিকিৎসা করলেন, ওষুধ দিলেন, সবকিছু করলেন, ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দিলেন, যত্ন নিলেন, আর্থিক করলেন, প্রেশার মাপলেন, প্রেশার কন্ট্রোল রাখলেন, ডায়াবেটিস কন্ট্রোল রাখলেন, তা সত্ত্বেও ধীরে ধীরে কারো কারো রিজেকশন হয়ে যায়। ঠিক আছে? তার মানে
এই যে রিজেকশনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, মানে এত এত কিছু ম্যাচিং, এত কিছু সত্ত্বেও কিন্তু রিজেকশন হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাহলে তাদের জন্য গন্তব্য কি থাকে? আবার হয় পুনরায় ট্রান্সপ্লান্ট করা, দ্বিতীয়বার পুনরায় ট্রান্সপ্লান্ট করা, অথবা আবার সাময়িকভাবে ডায়ালাইসিস করা বা ডায়ালাইসিসের পথে হাঁটা। তার মানে রিজেকশনের কিছু বিষয় আছে বা ফেইলুরের কিছু বিষয় আছে, সেই বিষয়টি নিয়েও আমরা আজকে আলোচনা করলাম। অর্থাৎ এই আলোচনাটা কিন্তু আমরা রোগীদের সাথে সবসময় করি। আজকে যারা কিডনি রোগীর আত্মীয় বা যারা সাধারণ জ্ঞানের জন্য বা এই কিডনি রোগ সম্পর্কে যারা আগ্রহী বন্ধু আছেন, যারা শুনছেন, তারা তারা অবশ্যই এটা জানিয়ে রাখবেন যে এখানে ফেইলুরের অনেক বিষয় আছে বা ফেইলুরের সুযোগ আছে। এবং আরেকটি বিষয় হলো, আমি বলতে চাই যে কিডনি নিজেদের আত্মীয়স্বজনের মধ্য থেকেই দেওয়া উচিত। বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু অন্য অনাত্মীয়ের মধ্যে কিডনি আদান প্রদান বা আর্থিক লেনদেনের মাধ্যমে কিডনি ক্রয় বিক্রয় কিন্তু খুবই দণ্ডনীয় অপরাধ। আমি সবসময় এগুলো আমাদের রোগীদেরকে নিরুৎসাহিত করি, এবং আজকের এই যে অনুষ্ঠান বা আজকের লাইভের মাধ্যমে কিন্তু আমি এই সুযোগটা নিচ্ছি যে এই ধরনের কাজ থেকে সবাই যেন বিরত থাকেন। আমাদের একটি প্রসঙ্গে আমি আলোকপাত করতে চাই যে এই যে কিডনি ট্রান্সপ্লান্ট, এটি একটি জটিল প্রক্রিয়া, এবং এই জটিল প্রক্রিয়ায় কিন্তু নেফ্রোলজিস্ট এবং সার্জিক্যাল টিম যে ইউরোলজিস্ট, তাদের কিন্তু যৌথ প্রয়াস বা যৌথ যৌথ প্রয়োগের মাধ্যমে এই কাজটি ঘটে থাকে। অর্থাৎ এটি একটি সিনক্রোনাইজ টিম ওয়ার্ক কিন্তু, এবং এই টিমকে বোর্ড বলা হয় অনেক সময়। এই বোর্ডের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে এই উম, এই এই কিডনিটি ভালো কাজ করবে কিনা বা এই সার্জারিটা কেমন হবে। যিনি ডোনার তার কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করি, এবং যে ডোনারের কিন্তু কিডনির যে তার যে নিজস্ব কিডনি, সেই কিডনির কিন্তু অপারেশন আগে এনজিওগ্রামও করা হয়। অর্থাৎ তার যে রক্তনালী, তার যে কিডনির আয়তন আকার, ডিটিপি এরানোগ্রাম করা হয় যে তার যে আকৃতি, আয়তন, কার্যকারিতা সেটি যথেষ্ট পরিমাণে আছে কিনা। দুইটি বিষয় এখানে, যিনি কিডনি দান করবেন তার দুইটি কিডনি কিন্তু খুব সুস্থ থাকা লাগবে, তার কিডনি রক্তনালী গুলো কিন্তু খুব ভালো থাকা লাগবে। তাহলে উনি নিজেও একটি কিডনি দিয়ে বাকি কিডনি দিয়ে ভালো থাকবেন, আবার যিনি গ্রহণ করবেন তাকেও তো একটি সুস্থ ভালো সবল কিডনি নেওয়া লাগবে। ফলে এই সাকসেসটা কিন্তু নির্ভর করে এই দুই বিষয়ের সমন্বয়ের উপর। আপনারা আমাদের এই যে ফেসবুক লাইভ দেখছেন, আমার খুবই ভালো লাগছে। আমি গত লাইভে আপনাদের প্রচুর রেসপন্স পেয়েছি। আর এখন আমি আপনাদের কিছু প্রশ্ন নিব। গত লাইভের যেসব প্রশ্ন আছে সেগুলো কিছু আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আজকে যেসব প্রশ্ন আমি আগামী লাইভে হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি কোনো লাইভ প্রশ্ন থাকে আপনারা এখনই করতে পারেন, অথবা পরবর্তী লাইভেও আপনারা আমাকে এই প্রশ্নগুলো করতে পারেন, বা পুরো সপ্তাহ জুড়েই আপনি আমাকে প্রশ্ন উত্তর করে রাখতে পারেন। সেক্ষেত্রে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চেষ্টা করছি আপনার ভাবে যে নন কমিউনিকেবল ডিজিজ, স্পেশালি কিডনি রোগ, হার্টের রোগ, যেগুলো সংক্রামক ব্যাধি না, সেগুলো যাতে সচেতনতা তৈরির মাধ্যমে যেন সেই রোগগুলোর প্রকোপ কমে, মানুষ যাতে কম বিপদগ্রস্ত হয়, সেই জন্য এটা একটি সামাজিক উদ্যোগ। সেই সামাজিক উদ্যোগের কারণেই আমরা এই আজকে আপনাদের মুখোমুখি হয়েছে। আমার সামনে একটি প্রশ্ন এসেছে মিস্টার উমর ফারুক, তিনি জানতে চেয়েছেন যে নতুন কিডনি প্রতিস্থাপন করতে কেমন টাকা খরচ হতে পারে। এটি একটি অত্যন্ত ভালো প্রশ্ন, এবং এই প্রশ্নটি আমি একটু বলে রাখি, এটা বাংলাদেশি হিসেবে আপনি গর্ব অনুভব করতে পারেন। পাশের দেশের চাইতেও কিন্তু বাংলাদেশে অনেক সস্তায় কিডনি প্রতিস্থাপন করা হয়। প্রথম কিডনি প্রতিস্থাপনে আপনার গড়ে খরচ পড়বে সেন্টার ভেদে 3 থেকে সাড়ে 3 লক্ষ টাকা, এবং পরবর্তীতে প্রতি মাসে আপনাকে 20,000 টাকার ওষুধ খেতে হবে প্রথম বছর, এবং 7 থেকে 10,000 টাকার ওষুধ খেতে হবে আজীবন। যদি কোনো জটিলতা বা এক্সট্রা আইসিইউ তে থাকা না লাগে, তাহলে খরচটা মোটামুটি এরকমই হবে। এবং বাংলাদেশের চিকিৎসক হিসেবে আমি গর্ববোধ করতে পারি যে আমরা এমন একটি পেশার সাথে জড়িত যেখানে বিশ্বের সবচাইতে কম খরচে বা বিশ্বের একেবারে মিনিমাম খরচে কিডনি প্রতিস্থাপন বাংলাদেশে করা হয়, এবং সেটি 1982 সাল থেকেই করা হচ্ছে। এটি একটি অন্যতম বৈজ্ঞানিক মাইলফলকও বাংলাদেশের জন্য। গেল সপ্তাহের একটি প্রশ্ন নেই, মিসেস পপি চৌধুরী ধর গত সপ্তাহে আমাকে প্রশ্ন করেছিলেন যে সিরাম ক্রিয়েটিন 1.39, এই সিরাম ক্রিয়েটিন 1.39 দিয়ে এটি কি গুরুত্বপূর্ণ বা গুরুতর কিনা। তো আমি আগের আলোচনায় বলেছি, যদি এটি সাময়িকভাবে হয় বেড়ে থাকে তাহলে এটি কমে যাবে, কিন্তু চিরস্থায়ী ভাবে যদি এটা সিরাম ক্রিয়েটিন 1.39 হয়, এবং সেটা যদি ক্যালকুলেশনের মাধ্যমে যদি সেটি এস্টিমেটেড জিএফ 60 নিচে হয়, তাহলে কিন্তু এই এই তাহলে কিন্তু, এবং সেটি যদি 3 মাসের বেশি হয়, তাহলে তাকে ক্রনিক কিডনি ডিজিজ হিসেবে ধরে নিতে হবে। এবং এই ধরনের ক্রনিক কিডনি ডিজিজ অবশ্যই অন্তত 6 মাসে একবার কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। এবং এই ক্রনিক আর্লি সিকেডি বা আর্লি ক্রনিক কিডনি ডিজিজ, অর্থাৎ কেবল ক্রনিক কিডনি ডিজিজ ধরা পড়েছে, এই ধরনের রোগী কিন্তু হার্ট অ্যাটাকের এবং হার্টের বিভিন্ন অসুখের ঝুঁকি হন। কাজেই তাদের সমান্তরাল ভাবে হার্টের চিকিৎসা বা হার্টের যে মূল্যায়ন বা ইসিজি করে হার্টটা কেমন আছে দেখা, সেই কাজটিও করতে হবে। সৈয়দা রোশনা, উনি একজন শিক্ষক হবিগঞ্জ থেকে, উনি আমার পরিচিত। তিনি আমাকে জিজ্ঞেস করেছেন কি খেলে বা কি করলে কিডনি রোগ ভালো হয়। এটি নিয়ে আমরা আলাদা একটা সেশন করব ম্যাডাম। আমরা এই সেশনে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেব।
আরেকজন আমার ফ্যান আমাকে জানতে চেয়েছেন, আমার একজন বন্ধু জানতে চেয়েছেন সিরাম ক্রিয়েটিন 5 এখন কি করণীয়। সিরাম ক্রিয়েটিন 5 যদি সেটি একই প্রশ্ন, যদি এটি ক্রনিক কিডনি ডিজিজ হয়, যদি সেটি ধীর গতিতে আপনার সেই সিরাম ক্রিয়েটিন 5-এ উপনীত হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার এই সিরাম সিকেডি এটা হয়তো হয়তো এটা সিকেডি 4 বা 5 হবে, বা ক্রনিক কিডনি ডিজিজের চতুর্থ বা পঞ্চম স্তরে হবে। যদি এটা পাঁচে এটা 3 মাসের বেশি থেকে থাকে, তাহলে তো অবশ্যই আপনাকে ডায়ালাইসিস বা ট্রান্সপ্লান্টের প্রস্তুতি নিতে হবে, এবং আপনাকে আপনার নিকটস্থ কিডনি বিশেষজ্ঞের পরামর্শে চলতে হবে, এবং কিডনি বিশেষজ্ঞের কাছেই আপনার এর সমাধান পাবেন। যদি সিরাম ক্রিয়েটিন 5 যদি 3 মাসের বেশি হয়, আমি বলবো অবশ্যই তার ট্রান্সপ্লান্ট অথবা ডায়ালাইসিসের প্রস্তুতি নেওয়া উচিত। এই বিষয়টি সবারই মাথায় থাকা উচিত যে এইভাবেই আমরা কাজ করে থাকি। আমরা একটি ওয়েবসাইট তৈরি করছি www.drshubharti.com। এটিতে নিয়মিত ভাবেই ক্রনিক কিডনি ডিজিজ এবং ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ নিয়ে লেখা আপলোড করা হয়। আপনারা যারা মেডিকেলের বিভিন্ন টপিকস বাংলায় পড়তে আগ্রহী, তারা আমার ওয়েবসাইট www.drshubharti.com এ যোগাযোগ করতে পারেন। এবং এই বলে আমি আজকে এই লাইভটি শেষ করতে চাই। আমাদের যারা কাছের দূরের, আমি আমার অনেক বন্ধু বান্ধব যারা স্কুল জীবনের বন্ধু, অনেক বছর দেখা হয় না, তারাও দেখলাম যুক্তরাজ্য থেকে বা বিভিন্ন দেশ থেকে আমার লাইভে অংশ নিচ্ছে। তো সবাইকে যারা আজকে আমাদের সাথে থাকলেন কিডনি ট্রান্সপ্লান্টেশনের এই বিষয় নিয়ে, আপনাদের যাদের মনের আগ্রহ ছিল বা থাকবে ভবিষ্যতে আরো, আমি সংক্ষেপে চেষ্টা করেছি সহজ বাংলায় আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করতে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করুন, এবং ভিজিট করুন www.drshubharti.com। শুভরাত্রি।